শুনলি কবিতা, এবারের নির্বাচন মনে হয় জব্বর হবে। দুই প্রতিদ্বন্দ্বী কিভাবে নির্বাচন নিয়ে লাভঝাপ করছে সেটা দেখতে পাচ্ছিস? তা তো শুনতে পেয়েছি। এদিকে মহেশবাবু গরুর মাংসের ভোজ দেবে বলল, অন্যদিকে রমেশবাবু নাকি লাউ দিয়ে ভোজ করাবে। ভাবা যায়? আমি এইটুকু বুঝতে পারছি না, একই দিনে দুইবারের ভোজ রাখার কি দরকার ছিল? ওই গরুর মাংসের ভোজ দেখে লাউ খেতে কি কেউ যাবে নাকি? এটা ওনাদের ব্যাপার। তবে রমেশবাবু বেশ ভেবেচিন্তেই কিন্তু লাউয়ের ভোজ করার কথা বলেছে। এত ভেবে দেখবি পরে নিজেরই ক্ষতি হয়ে যাবে। না হলে এত কিছু থাকতে লাউ দিয়ে ভোজ করার কথা কে মনে করে ভাই? তুই বুঝতেই পারছিস না, এই গরমে গরুর মাংস খেয়ে যতটা না মানুষ শান্তি পাবে, তার থেকে বেশি শান্তি পাবে লাউ খেয়ে। তোর কথাটাও ঠিকই আছে, কিন্তু লাউ তো সবাই নিজের বাড়িতেই খেতে পারে, লাউ খেতে আবার ভোজে কে যাবে? তা তো জানি না ভাই, এসব ভেবে আমাদেরই বা কাজ কি? আমরা শুধু নির্বাচনের কাহিনীগুলো দেখছি। কিন্তু এবার ভোট কাকে দিবি? একজনকে না একজনকে তো ভোট দিতেই হবে। কাকে আবার? যেই দল গ্রামের উপকারে আসে সেই দলকেই দেব। গ্রামের উপকারে তো দুই দলই আসে রে, তাই আমি একটু চিন্তায় আছি কোন দলকে রেখে কোন দলকে ভোট দেব। আরো কয়েকদিন দেখি, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে একটা। দেখো কালাম, তোমাকে যা বলছি, আমি এমন একটা ভোজের আয়োজন করতে চাই যা পুরো ইউনিয়নে ছড়িয়ে পড়বে। আপনি ভোজের আয়োজন করবেন, কত বড় করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। আমার কাজ শুধু রান্না করে দেওয়া। তোমার কাজ শুধু রান্না করা নয়, তোমার উপরেই বাকি সমস্ত কিছু নির্ভর করছে। হিসেব থেকে শুরু করে রান্নার স্বাদ পর্যন্ত সবকিছুই তো তোমার হাতে। সেটা অবশ্যই আপনি ঠিক কথাই বলেছেন। এখন বলুন, কি কি রান্না করবেন আপনি? শুধুমাত্র লাউ? শুধুমাত্র লাউ মানে? তুমি দেখো আমি কি করি। লাউ দিয়ে ইলিশের ঘন্ট হবে, লাউ চিংড়ি হবে, লাউ মাংস হবে। আমার মোট কথা সবকিছুতেই লাউ থাকবে। এটা আপনি কোনো কথা বললেন? আপনি ইলিশ আলাদা করুন, মাংস আলাদা করুন, লাউ চিংড়ি করুন, সবকিছুতে লাউ দিলে সবার মুখের স্বাদ নষ্ট হয়ে যাবে। এটা কোনোভাবেই সম্ভব নয়। এই গরমে লাউয়ের থেকে বেশি উপকারী আর কিছুই হতে পারে না। তাহলে হিসাব করতে বসি যে কতগুলো লাউ লাগবে। পুরো গ্রামের সবাই যখন খাবে তখন লাউ তো একটু বেশি লাগবে। হ্যাঁ, তুমি শুধু হিসেব করো, তারপর লাউয়ের যোগান আমি দেব। প্রয়োজনে শহর থেকে লাউ নিয়ে আসব। বেশ, আপনি একটা কাজ করুন, 25টার বেশি লাউ এনে রেখে দিন। লাগলে তো লাগলো, না লাগলে আবার ফেরত পাঠিয়ে দেবেন। ঠিক আছে, তাই হোক। তুমি বরং বাকি হিসেবগুলো করে নাও। বাহ হালিম, তোমার লাউ খেতে তো দেখছি অনেক লাউ ধরেছে। হ্যাঁ গো বাবু, অনেক কষ্ট করে এই লাউ ফলিয়েছি। সারা বছরের পরিশ্রমের ফল আমার। তা তো বুঝতেই পারছি। একটা কাজ করো, তোমার খেতে যতগুলো লাউ আছে সব লাউ আমি কিনে নিতে চাই। এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমার কষ্ট আরো কমলো, কিন্তু আমি কিন্তু অল্প দামে ছাড়বো না। সব একসাথে নেবেন বলে যে অল্প দামে ছেড়ে দেবো তা হবে না। মাত্রই তো বললে ভাই তোমার পরিশ্রম কমল, তাহলে তো একটু কমাতেই হয়। সারা জীবন যে পরিশ্রম করেছি তার সামনে এই পরিশ্রম কিছুই না। আমি অল্প টাকায় বিক্রি করব না, প্রয়োজনে আমি আরো পরিশ্রম করব। ঠিক আছে ভাই, রাগ করো না। তোমাকে আমি তোমার ন্যায্য মূল্যই দেব, তবে ভোট কিন্তু আমাকেই দিতে হবে। আমার এত বড় উপকার করছেন আর আমি আপনাকে ভোট দেব না, তা কি করে হয়? ঠিক আছে, আমি তাহলে সব লাউ আপনার বাড়িতে নেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, তাই করো। আর সব থেকে বিশেষ আকর্ষণ এই বড় লাউটা। এত বড় লাউ আমি আগে কখনো দেখিনি। এটাই আমার খেতে সব থেকে বড় লাউ। আর চিন্তা করবেন না, এটা একদম কচি আছে, একেবারে কচি। ঠিক আছে, তাহলে সবগুলো পাঠিয়ে দাও, আর এই লাউটা সাবধানে পাঠাবে। শুনেছেন বাবু, ওদিকের খবর তো বেশ চড়া। গাড়ি ভর্তি করে লাউ নিয়ে যাওয়া হচ্ছে রমেশ বাবুর বাড়িতে। তাহলে তো ভালোই ভোজের তোড়জোড় চলছে বল। তা নয় তো কি, আপনার ওই মাংসের ভোজের আয়োজনের থেকে বড় হবে বলে মনে হয়। এবার আপনার কি হবে?
তোর কি মনে হয় সবাই এই মাংসের ভোজ দেখে ওই লাউ খেতে যাবে নাকি? যেতেও তো পারে, যে গরম পড়েছে এই গরমে বেশিরভাগ মানুষই লাউ খাবে, মানে মাংস কেউ খাবে বলে মনে হয় না। তাহলে বেশ ভেবে চিন্তেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই তো? তবে আমিও তোকে বলে রাখছি, এই পরিকল্পনা আমি সফল হতে দেব না। কিন্তু কি করবেন বাবু, আমাদের হাতে তো এখন কিচ্ছু করবার নেই। কিছু করতে গেলেই তো গ্রামের লোকেরা চড়াও হবে আমাদের উপরে। ঠিক বলেছিস, সামনে নির্বাচন আসছে, যদি গ্রামের লোকজন আমার উপরে রেগে যায় তাহলে নির্বাচনে আমার জিত হবে না। তাহলে এখন কি করা যায়? এমন একটা পরিকল্পনা করতে হবে যেন সাপও মরে লাঠিও না ভাঙে। আমি তোকে পরিকল্পনার সবকিছুই বুঝিয়ে দেব, কোনোভাবেই ওই রমেশকে আমার উপরে উঠতে দেব না। ঠিক আছে বাবু, আপনি পরিকল্পনা ভাবুন, আমাকে শুধুমাত্র বললেই হবে, বাকিটা আমি বুঝে নেব। এখন বাজারের দিকে যা, গিয়ে দেখ বাজারের কি অবস্থা, তারপর সেসব এসে আমাকে জানাবি। আরে ও কালাম বাবুর্চি, কি অবস্থা তোমার? শুনলাম লাউ রান্নার বায়না পেয়েছো, তোমার কি দিনকাল এলো গো? কি দিনকাল এলো মানে? আমার কাজ হলো রান্না করা, যে আমাকে বায়না দেবে তার হয়েই রান্না করব, আর তা সে যেই রান্না করাক না কেন। তাই বলে তুমি সামান্য লাউ রান্না করবে? আমাদের দেখো মাংসের আয়োজন হচ্ছে, তুমি সেখানে গিয়ে তো রান্না করতে পারতে, তোমার হাতের রান্নার যা স্বাদ। তোমরা আমাকে বায়না দাওনি, তাই আমি তোমাদের কাছে যাইনি। যে আমাকে রান্না করার বায়না দিয়েছে আমি তার কাছেই গিয়েছি। তাহলে এখন তোমাকে বলছি আমাদের সাথে চলো, আমাদের হয়ে রান্না করবে, ভালো পয়সা পাবে মাল্লু। আমি বেইমানি করি না, আমি যখন ওখান থেকে বায়না নিয়েছি ওখানেই রান্না করব, অল্প টাকা পেলেও ওখানেই থাকবো। আরে এই একটা কেমন কথা বললে শুনি, আরে এটা তো তোমার লোকসান হয়ে যাবে। যে লাউ রান্নার ব্যাপার স্যাপার, তার আবার এত গোটা। এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুমি আমাকে প্রস্তাব দিয়েছো, আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, এরপর আর কোনো কথা থাকতে পারে না। আরে যাও যাও, যখন মানুষ ওই লাউ খেতে যাবে না, মুখ থুবড়ে পড়ে থাকবে তোমরা। তাহলে আমিও তোমাকে বলে রাখছি, আমি এমন ভাবে লাউ রান্না করব যে গ্রামের সবাই চেটে পুটে খাবে। গ্রামে কি শুরু হলো বল দেখি? গ্রামে তো আর মনে হচ্ছে থাকাই যাবে না। প্রতিদিন সকাল বিকেল দুই পক্ষের লোক আমাদের বাড়িতে এসে বসে থাকে। আমাদের অবস্থাও কিন্তু একই রকম, কাকে রেখে কাকে ভোট দেব সেটাই তো বুঝতে পারছি না। প্রথমে তো ভেবেছিলাম যারা ভালো কাজ করবে তাদেরকেই দেব, কিন্তু এখন দেখি দুজনেই পাল্লা দিয়ে গ্রামের ভালোর জন্য কাজ করছে। আচ্ছা একটা কথা বল দেখি, রমেশবাবু কি গ্রামের লোকেদের উপকারের জন্য কাজ করছে নাকি সবই লোক দেখানো? এই বিষয় নিয়ে আমিও কিন্তু একটু চিন্তিত। ভোটের আগে যারাই যে কাজ করবে সবকিছুই লোক দেখানো, ভোট হয়ে গেলে তারপর দেখবি কেউ কাউকে চিনছে না। সেটা অবশ্য ঠিক, তবে রমেশবাবু কিন্তু আগেও গ্রামের মানুষদের বিপদে আপদে পাশে থেকেছে। সেটা ঠিক বলেছিস। এদিকে মহেশবাবু উল্টো, এখন যতই টাকা পয়সা খরচ করুক না কেন অথবা গ্রামের লোকেদের ভালোর জন্য কাজ করুক না কেন, আগে কিন্তু এসব কিছু করেনি। ভোট শেষ হয়ে গেলেও কিন্তু করবে না, যত তোড়জোড় সবকিছু এই ভোটের আগেই করবে। তাও আর কয়েকটা দিন দেখি, বুঝলি তো, সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না, সময় এখনো অনেক বাকি। আমিও সেটাই বলছি, গ্রামের লোকেদেরও সেটা বলে দিয়েছি। কেউ আবার অন্ধ হয়ে ভুল মানুষকে ভোট দিয়ে পরে গ্রামের সবাই এটা নিয়ে বিপদে পড়ে যাবে। সেটাই বরং ভালো, দেখি সামনে কি হয়। আরে এসো এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। কি আরে করবো বলো দাদা, যে গরম পড়েছে নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যাচ্ছে না, তাই তো আসতে একটু দেরি হয়ে গেল। এই যে লাউ নিয়ে যাচ্ছ, এই লাউয়ের তরকারি করে একবার খেয়ে দেখো, দেখবে এই গরমে পুরো শরীর জুড়িয়ে গেছে। সেই জন্যই তো এসেছি, এবার আমাদের ভোজ মনে হচ্ছে ভালোই হবে। ক্ষেতের কি অবস্থা, সব ঠিকঠাক আছে তো? সব কিছু ঠিকঠাক আছে, ভালোভাবে দেখে শুনে নাও, আমি এতদিন ভালোভাবে পাহারা দিয়েছি। ঠিক আছে, তাহলে সব লাউগুলো তোলার ব্যবস্থা করছি। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, লাউগুলো সব তুলে ফেল, আর বড় লাউটা আলাদা করে সতর্ক ভাবে রেখে দে। হ্যাঁ
বড় লাউটা খুব সুন্দর গো, সূর্যের আলো পড়তে কেমন চকচক করছে, দেখেই পরাণ জুড়িয়ে যাচ্ছে। তা তো হবে, আলাদাভাবে এই লাউটা যদি আমি বিক্রি করতাম তাহলে বেশ ভালোই পয়সা পেতাম। আরে পয়সা পয়সা করো না তো, যা লাভ তোমার হয়েছে পরিশ্রম ছাড়া, তাতে তুমি আমাদেরকে আরো ধন্যবাদ দাও। তা তো দিতেই হবে, কিন্তু এখানে সব পয়সা আছে তো, কম নেই তো আবার। কি যে বলো না, ভোটের আগে তোমার সাথে দুই নম্বরই করবো নাকি? হ্যাঁ, কয়েকবার গুনে দেখো, টাকা ঠিকঠাক ভাবেই আছে, বুঝলে? রামু, রামু কোথায় গেলি তুই? এখানে যে লাউগুলো রাখা ছিল সেই লাউগুলো কোথায় গেল? কি হয়েছে বাবু, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? চিৎকার করছি কি আর সাধে? এখানে কতগুলো লাউ রাখা ছিল, আমার ভোজের সমস্ত লাউ, তুই কি অন্য কোথাও সরিয়ে রেখেছিস? ওই আমি তো গতকাল উঠানে এনে এখানে ঢেকে রেখেছি, সব লাউগুলো এখানে ছিল, হঠাৎ করে গেল কোথায়? কোথায় গেল মানে? আমি জানি না কি কোথায় গেল, এই খবর জানবি তুই। তোকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এখানে পাহারায় কাকে রেখেছিলি? পাহাড়ায় তো ওদের রেখেছিলাম। আরে তোরা ঘুমিয়ে আছে নাকি অজ্ঞান হয়ে আছে? আরে এই তোরা উঠিস না কেন? এই মনে হচ্ছে অজ্ঞান হয়ে আছে বাবু। হায় হায় রে, কি সর্বনাশ! ভোজের দিন চলে এসেছে আর লাউ পাওয়া যাচ্ছে না। আমার এত টাকার লাউ সবকিছু তোর জন্য হয়েছে। এই আমাকে ক্ষমা করুন বাবু, হ্যাঁ আমি নিশ্চিত এই কাজ ও অপরপক্ষ ছাড়া কেউ করেনি, এই আপনাকে ছোট করতেই এই কাজ ওরা করেছে। আমারও সেটাই মনে হচ্ছে, যদি ওরা এই কাজ করে থাকে তাহলে ওদেরকে আমি ছাড়বো না। খোঁজ নে, খোঁজ খবর নিয়ে তারপর আমাকে জানা। পল্টুরে, এতদিন একটা কাজের মতো কাজ করেছিস, আজকে তোকে পুরস্কৃত করতে ইচ্ছে করছে রে। এখন পুরস্কৃত করবার কোনো দরকার নেই, যখন আপনি নির্বাচনে জিতে যাবেন তখন আপনাকে আমাকে পুরস্কৃত করবেন আর কি। তা তো অবশ্যই করব, আজকে তোর কারণে আমার অর্ধেক জিত হয়ে গেল। ওই রমেশ এখন কিভাবে মুখ দেখাবে আমি সেটাই ভাবছি। মুখ দেখানোর মতো তো কিছুই রাখিনি, এত কম সময়ে এতগুলো লাউ কোনোভাবেই জোগাড় করতে পারবে না। দেখবি এবার গ্রামের লোকজন ওর মুখে থুতু ফেলবে, আর আমি তো এটাই চাই, এরপর সবাই আমাকেই ভোট দেবে। কিন্তু এই যে কাজগুলো করলেন, এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু গ্রামের কেউ আর আপনাকে ভোট দেবে না, এটা মাথায় রাখবেন। জানবে কিভাবে? এই কথা তোর আর আমার মধ্যেই থাকবে, বাইরে যাবে না, আর তুই হলে আমার বিশ্বস্ত লোক। তা তো অবশ্যই, আমার জান চলে যাবে তবু আমি আপনার কথা বাইরে বলবো না। তাহলে আর এত অযথা ভয় পেয়ে লাভ নেই, সব লাউগুলো গুদাম ঘরে ভরে রাখ, যেন কেউ টের না পায়। ঠিক আছে বাবু, সেটাই করি। তাহলে নির্বাচনে জিততে পারবি না বলে আমাকে এইভাবে হারানোর এত শখ তোর? কোন শখের কথা বললি? আমার তো শখের আবার অভাব নেই। তোর যে শখের অভাব নেই সেটা আমি জানি, কিন্তু তোর যে চুরির স্বভাব ছিল সেটা জানতাম না। চুরি আবার কি? আমি কোনো চুরি করিনি। আমার কাছে প্রমাণ আছে যে তোরা চুরি করেছিস, আমাদের লাউ ফিরিয়ে দে। বললি হলো নাকি? তোদের কাছে কিসের প্রমাণ আছে আমি কোনো চুরি করিনি? আমার টাকা পয়সার অভাব নাকি? টাকা পয়সার অভাব তোর নাই থাকতে পারে, কিন্তু সাহসের অভাব তোর নিশ্চয়ই আছে, তাই তো আমাকে ভয় পেয়ে লাউগুলো লুকিয়ে রেখেছিস। একদম উল্টো পাল্টা ভজাবি না বলে দিলাম। তোর এই লাউ নেওয়ার জন্য আমি বসে নেই, আমি মাংস দিয়ে ভোজ করাবো। ওই লাউয়ের প্রতি আমি নজর দিতে যাইনি যত সব। ঠিক আছে, প্রমাণ আমি করেই ছাড়বো, আর যখন প্রমাণ হবে তখন এই সারা গ্রামের মধ্যে তোকে আমি অপমান করব। তো আমি যেখানে চুরি করিনি সেখানে আমি কিসে স্বীকার করব? তুই পারলে প্রমাণ কর, তারপরে স্বীকার করব কি করব না সেটা পরে দেখা যাবে। দেখো কামাল বাবুর্চি, তুমি এই সময় এসে আমাকে আর বিপদে ফেলো না। তোমার কি ক্ষতি করেছি বলো তো? আপনি আমার কিছুই ক্ষতি করেননি,
তবে আপনার আর ওই মহেশ বাবুর মাঝখানে পড়ে আমার অবস্থা তো কাহিল হয়ে যাচ্ছে। কেন ওই মহেশ আবার তোমার ক্ষতি করতে চেয়েছিল নাকি? ক্ষতি করতে চাইনি, কিন্তু করতে কতক্ষণ? যেখানে সমস্ত লাউগুলো চুরি করে নিয়ে গেছে সেখানে আমাকে তুলে নিতে কতক্ষণ? শুধুমাত্র এই ভয়ে তুমি রান্না করবে না, এটা কোনো কথা হলো বলো তো? এত ঝামেলার মধ্যে তো আমি রান্না করতে পারবো না। পরে রান্না খারাপ হলে গ্রামের লোকজন আমাকেই বকাবকি করবে। তোমাকে তো এত ঝামেলা মাথায় নিতে হবে না, তুমি তোমার মতো রান্না করবে, দেখবে তোমার রান্না নিশ্চয়ই ভালো হবে। কিন্তু এই লড়াই ছাড়া কিভাবে লাউয়ের এত পদ তরকারি করব আমি? এদিকে সমস্ত বাজার ঘাট করা হয়ে গেছে। তোমাকে আমি কথা দিচ্ছি, ভোজের আগে আমি লাউ তোমাকে এনে দেব, তুমি লাউ দিয়ে সমস্ত তরকারি রান্না করতে পারবে, কোনো সমস্যা হবে না তোমার। যদি আপনারা ঠিক সময় মতো লাউ এনে দিতে পারেন তবেই আমি রাজি আছি, না হলে আপনাদের মাঝে আমি আর নেই। আমার এত টাকা পয়সার দরকার নেই। আমি তো বললাম, তাছাড়া এটা আমার নির্বাচনের ভোট, তোমার থেকে আমার চিন্তা ঢের বেশি। ঠিক আছে, আমি রাজি আছি, তবে আমি কিন্তু কোনো ঝামেলার মধ্যে পড়তে পারবো না। আপনাদের জন্য আমি আমার ক্ষতি কোনোভাবেই হতে দিতে পারি না। ঠিক আছে ঠিক আছে, এখন মাথা ঠান্ডা করো, তুমি সমস্ত কিছুর জোগাড় যন্ত্র করো। কবিতা, তুমি এখন বলো তুমি কি দেখেছো, সবকিছু সত্যি বলো, কোনো কিছু লুকিয়ে রাখার দরকার নেই, কাউকে ভয় করো না। আমি কাউকে ভয় করছি না বাবু, আমি চাই এই নির্বাচনে সৎ মানুষ জয়ী হোক। আমি সেই কারণেই আজকে সবকিছু জানাতে এসেছি। তাহলে বলো তুমি সেদিন রাতে কি দেখেছো? আমি দেখেছি এই পল্টু লোকজন নিয়ে আপনাদের বাড়ি থেকে লাউ নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছে। তুমি যে এটা দেখেছো, তোমার সাথে কি তখন কেউ ছিল? এই কথা তুমি ছাড়া আর কেউ জানে? আমার সাথে সীতাও ছিল, সীতাও দেখেছে। বর্তমানে গ্রামের অনেকেই এই খবরটা জানে। যাক, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা নিজ দায়িত্বে সমস্ত গ্রামকে এই খবর দিয়ে দিয়েছো। এবার পুলটু, তুই বল, এখনো স্বীকার করবি না? যেখানে আমি কিছু করিনি সেখানে আমি কি স্বীকার করব? আমি কিছু করিনি। গ্রামের সবাই কিন্তু তোদের কীর্তিকলাপ সব জানে, এখনো সময় আছে, সবকিছু স্বীকার করে নে, না হলে তোর এমন অবস্থা করব। না না রমেশ বাবু, আমি ছেড়ে দিন। আমি আমি কিছু সবকিছু মহেশবাবুর কথা মতোই করেছি, নিজে থেকে কিছুই করিনি। তার মানে তুই এখন স্বীকার করছিস যে মহেশ বাবুর হয়ে তুই এই কাজ করেছিস, তাই তো? সবকিছু যখন জেনেই গেছে, না লুকিয়ে রেখেই বা কি লাভ? মহেশবাবুর এসব কাজ করেছি আমি। ঠিক আছে, এখন যা হওয়ার সেটাই হবেই। আমি তো বারবার বলছি, এমন ধরনের কাজ আমি কেন করতে যাবে বাবা? আমার টাকা পয়সার অভাব নাকি? মুখে ছুঁড়ে মারবো? এতগুলো লাউ নিয়ে আমি কি করব? এই লাউ নিয়ে তোর তো কোনো কাজ নেই, শুধুমাত্র তোর একটাই কাজ, আমাকে ছোট বানানো, আর সেটা তুই করেছিস। এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সেদিন আমার বাড়ি দিকে চটপট করছিস, আমি কিচ্ছু বলে রে, এখন আমাকে বিচারে রেখেছিস। তোর বিশ্বস্ত সহচর পল্টু নিজের মুখে সমস্ত কিছু স্বীকার করেছে, এরপরেও তোর কিছু বলার থাকতে পারে? নিশ্চয়ই তোর ওকে মেরে ধরে স্বীকার করিয়েছিস, ও মিথ্যে বলতে বাধ্য হয়েছে। তাহলে তোর গুদাম ঘরে খোঁজ হোক, তোর গুদাম ঘরের মধ্যেই সমস্ত লাউ রাখা আছে, সেই খবরও আমার কাছে আছে, এরপর কিন্তু মুখ আর দেখাতে পারবি না। এই সব কিছু সাজানো মিথ্যে বানোয়াট। গ্রামবাসীরা কিন্তু তোর উপরে ক্ষুব্ধ হয়ে আছে, এখানে যদি আমি একবার অনুমতি দিই তাহলে তোকে এখানেই শেষ করে দেবে, বল দেব নাকি? না না, আমি সবকিছু স্বীকার করছি, আমি সবকিছু করেছিলাম হিংসার বশবর্তী হয়ে। সব লাউ আমার গুদাম ঘরে আছে, সেখান থেকে তোরা নিয়ে যাস। এবার বুঝলি তো, অন্যের জন্য কুয়ো খুঁড়তে গেলে নিজেকেই সেই কুয়োতে পড়তে হয়। খাও খাও সবাই, এই গরমে মন ভরে লাউয়ের তরকারি দিয়ে খাবার খাও। আরে রামুটা কোথায় গেল? আরে ও রামু, কোথায় গেলি তুই? বাবু, ও বাবু, আপনি কোথায়? নির্বাচনের ফলাফল বেরিয়েছে আর আপনি এখানে ব্যস্ত? কি বলিস তুই? নির্বাচনের ফলাফল এর মধ্যে বেরিয়ে গেছে? আমি তো ভাবলাম এদিকটা সামলাই, তারপর ওদিকে যাব।
ধুর, কি যে করেন না আপনি। আগে শুনুন নির্বাচনের কি ফলাফল এসেছে। কি ফলাফল এসেছে রে? মহেশ জিতে গেছে নাকি? আরে মহেশ জিতবে কিভাবে? এই গরমে যেভাবে আপনি লাভের ভোজ করাচ্ছেন, সেখানে আপনি না জিতে যাবেন কোথায়? তার মানে আমি নির্বাচনে জয়ী হয়েছি? আমি এই গ্রামের নতুন মেম্বার? আরে হ্যাঁ গো, এই এখন লাভের ভোজ আরো ভালোভাবে করা উচিত। গ্রামবাসীরা সবাই উল্লাস করো, এই তোমাদের জন্যই আজকে রমেশ বাবু জয়ী হতে পেরেছেন। আজকে আমি এত খুশি হয়েছি যা আগে কোনোদিনই হয়নি। তুই যা মিষ্টি নিয়ে আয়, গ্রামবাসীদের এই ভোজের মধ্যেই আমি মিষ্টি খাওয়াবো।